মা, জলদি নাস্তা দাও, আজকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে। নতুন এমডি জয়েন করেছে। তুই টেবিলে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আচ্ছা, এর মধ্যে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নুসরাত জাহান মাহি, সবাই আমাকে মাহি বলে ডাকে। আর আমি খুব সুন্দর আর শান্ত স্বভাবের মেয়ে, তাই বলে সবাই। আমার ছোট্ট একটা পরিবার, সেখানে আমি আর আমার মা থাকি। আমার বাবা আমাদের সাথে থাকেন না। আমার যখন 5 বছর বয়স, তখন বাবা আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করেন। ভালোবেসেই বিয়ে করেছিল তারা দুজন, কিন্তু সম্পর্কটা টেকেনি। সেই থেকেই মা আমাকে নিয়ে একা থাকেন। অনেক বিলাসিতায় বড় করেছেন আমায়। কখনো কষ্ট কি জিনিস আমায় বুঝতে দেননি, কারণ মায়ের পাশে আমার নানু বাড়ির সাপোর্ট ছিল। থাক, অনেক কিছু বলে ফেললাম। আমাকে এখন খাবারটা তো খেতে হবে। নে ধর, পুরোটা খাবি কিন্তু। প্রতিদিন তো হাফ খেয়ে চলে যাস। মা, আজকে তো আরো জলদি যেতে হবে। নতুন এমডি আসবে, আর আমি তার পিয়ে, তাড়াতাড়ি না গেলে কি হয়? তাই বলে কি না খেয়ে যেতে হবে নাকি? আর দিন দিন যা ফিগার বানাচ্ছিস, কিছুদিন পর তোকে চোখেও দেখা যাবে না। আহা মা, স্লিম না থাকলে আমি কাজ করব কিভাবে বলো? আর মোটা হয়ে গেলে ছেলেরা যদি আমার দিকে না তাকায়। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি আসি, তুমি খেয়ে নিও। আচ্ছা, সাবধানে যাস। উফ, তাও অনেকটা লেট হয়ে গেল। না জানি নতুন এমডি কেমন হবে। ভাবতে ভাবতেই অফিসে পৌঁছে গেলাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং এভরিওয়ান। আরে মাহি, তুমি এত লেট কেন? এমডি সাহেব অলরেডি চলে এসেছেন। তাড়াতাড়ি এসো, ওয়েলকাম করতে হবে। হ্যাঁ চলো, আসলে জ্যামে আটকে গিয়েছিলাম, তাই এতটা লেট হলো। দেখে দেখে আজকেই তোমাকে জ্যামে পড়তে হলো। শুনেছি নতুন এমডি নাকি খুব কড়া মেজাজের লোক। ও, তাই নাকি? এই ওয়েট ওয়েট, ওনার নামটাই তো জানা হয়নি। নামটা কি? এখন পর্যন্ত নামটাই জানো না? হ্যালো এভরিবডি, আমি আশফি চৌধুরী, আপনাদের নতুন এমডি। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার। আমি আপনার কথা শেষ করার আগেই মিস্টার আশফিক কথা বলা শুরু করলেন। আমি যেহেতু এখানে নতুন, তাই আমি আপনাদের সকলের সাহায্য কামনা করব। ম্যানেজার সাহেব, আপনি আমার চেম্বারে আসুন। ওকে স্যার। ওয়াও, আমাদের আসিফ স্যার তো পুরাই হিরো। এত ইয়ং, স্মার্ট আর ড্যাশিং, আমি তো পুরো প্রেমে পড়ে গেলাম। সেটা তো ঠিক আছে, কিন্তু বিহেভিয়ারটা এমন কেন? আমি ওয়েলকাম করলাম, আর আমাকে কিভাবে অ্যাভয়েড করলো? আগেই বলছিলাম, উনি একটু কড়া মেজাজের মানুষ। হুম একটু না, অনেকটাই। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার। আমার চেম্বারে আসুন। মে কাম ইন স্যার? ইয়া, কাম ইন, বসুন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আপনি এখানে কত বছর হলো কাজ করছেন? 2 ইয়ার্স স্যার। এই 2 বছরে আপনি ঠিক কতবার লেট করে এসেছেন? স্যার, আমি অলওয়েজ রাইট টাইমে অফিসে আসি। অ্যাকচুয়ালি আজকে জ্যামে আটকে গিয়েছিলাম, তাই আর কি। শাট আপ। আমি এই এক্সকিউজ জিনিসটা একদম অপছন্দ করি। নেক্সট টাইম আমি আপনাকে রেগুলার রাইট টাইমে অফিসে দেখতে চাই। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে স্যার। এখন আসতে পারেন। আর হ্যাঁ, আপনার নামটা তো জানা হলো না। নামটা কি? নুসরাত জাহান মাহি। তো মিস মাহি, এই ফাইলগুলো রাখুন। কালকের মধ্যে কাজ শেষ করে এগুলো আমাকে জমা দেবেন। স্যার, কালকের মধ্যেই দিতে হবে এতগুলো ফাইল? ইয়েস, কালকেই। ওকে স্যার। আর হ্যাঁ শুনুন, প্রতিদিন সকালে অফিসে এসে অ্যাট ফার্স্ট আমার চেম্বারে আসবেন। এসে আমাকে গুড মর্নিং জানাবেন, তারপর নিজের চেম্বারে যাবেন। ওকে? ওকে স্যার। এখন আসুন। হায় আল্লাহ, এই কেমন অদ্ভুত অদ্ভুত রুলস ওনার! মুডটাই একদম পুরো নষ্ট করে দিল। আগের এমডি স্যারের কাছে কখনো এমন বকা খায়নি, আর ইনি একদিন আসতে না আসতে সবাইকে মেজাজের ওপর রাখছেন। বদমেজাজি লোক একটা। কি ব্যাপার মাহি, তোমাকে এমন বিষণ্ণ লাগছে কেন? আর বলো না, পুরো মেজাজটাই বিগড়ে দিল। তারপর আসিফকে সব কিছু খুলে বললাম। তাহলে এই পানিশমেন্ট দিল তোমাকে? যাই হোক, অনেক সাবধানে কাজ করো। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। আজকে কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। এত কাজ দিয়েছে যে অফিসের কাজ বাসায় আনতে হলো। একদিনে তো কাজ, এতগুলো কাজ কি করে শেষ করবো আল্লাহ পাকি জানেন। কি রে, আজকে আসতে এত দেরি করলি যে?
ও মা, পরে বলছি, আগে খেতে দাও, প্রচুর ক্ষুধা পেয়েছে। কেন রে, আজকে দুপুরে খাসনি? তোর তো এত তাড়াতাড়ি কখনো খিদে পায় না। আর খাওয়া, নতুন এভরিসয়ে এত কাজ দিয়েছে যে খাওয়ার কথা ভুলেই গেছি। আরে তো বদমেজাজি, জানো না মা। তাই নাকি? তাহলে সাবধানে কাজ করিস। আর তুই কখনো মাথা গরম করবি না, বুঝলি? যা, ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। যাচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে অফিসের কাজ নিয়ে বসলাম। কাজ করতে করতে রাত 11:30 বেজে গেল। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, বেশি রাত জেগে কাজ করা ভালো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আমি সাথে সাথেই সে নাম্বারে ফোন করলাম, কিন্তু ফোন রিসিভ হলো না। তারপর কাজ শেষ করতে করতে রাত 12:30 বেজে গেল। কাজ শেষ করে আমি ঘুমিয়ে পড়লাম। খুব সকাল সকাল ঘুম ভাঙলো মায়ের ডাকে। উঠে জলদি নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে ঢুকেই শুনি সবার মুখে একই টপিক। স্যার কত সুন্দর, কত লম্বা, কি সুন্দর চোখ। চোখ দেখলেই প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা। ঠোঁটটা কত লাল, গায়ের রংটা কত ফর্সা, আর হেয়ার স্টাইলটা তো বলারই প্রয়োজন নেই। সবার ভেতর আমি বলে উঠলাম, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? মাহি, বিশ্বাস করো, আমি বাস্তবে এত সুন্দর ছেলে কখনো দেখিনি। হ্যাঁ, তো এখন দেখো। আচ্ছা, ছেলে মানুষ যদি মেয়েদের থেকে এত সুন্দর হয়, তাহলে মেয়ে মানুষের সুন্দর হওয়ার কোনো প্রয়োজন আছে? ম্যাম, আশফি স্যার আপনাকে ডাকছেন। হ্যাঁ, যাও, আসছি। আসতে না আসতেই ডাক পড়ে গেল, অসহ্য। আসবো স্যার? আসুন। আপনাকে কাল আমি কি বলেছিলাম? কালকে আমাকে কি বলেছিলেন স্যার? ও হ্যাঁ, মনে পড়েছে। গুড মর্নিং স্যার। সরি স্যার, একদম ভুলে গিয়েছিলাম। আমি কাজগুলোও শেষ করেছি, এই যে স্যার। আপনার সাহস হয় কি করে আমার কথা অমান্য করার? আপনার কথা ছিল অফিসে এসে সবার আগে আমাকে মর্নিং জানানো। সেটা না করে আপনি স্টাফদের সাথে গল্প করতে দাঁড়িয়ে গেছেন। আর হবে না স্যার, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি আমার চোখের সামনে থেকে সরে যান, যান বলছি। মন খারাপ করে বাইরে চলে আসলাম, নিজের চেম্বারে চলে গেলাম। সকাল থেকেই মনটা খারাপ হয়ে গেল। বসতে না বসতেই ফোন আসলো। হ্যালো, নুসরাত মাহি বলছি। ওকে স্যার, আশফি স্যার ফোন করেছেন, চেম্বারে যেতে বলছেন। ও আল্লাহ, এই তো আসলাম, এখনই আবার ডাক পড়লো। দরজায় নক করতেই ভেতর থেকে বললেন উনি ভেতরে যেতে। ঢুকলাম ভেতরে। মিস মাহি, আমার জন্য এক কাপ চা আনুন। হোয়াট? আমি চা আনবো? চা আনার জন্য তো ও জাস্ট শাট আপ। ইউ আর মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সো আমি অফিসে থাকাকালীন আমার সব রকম ব্যক্তিগত বিষয় আপনাকেই দেখতে হবে। আর যদি সেটা না পারেন তাহলে রেজিগনেশন লেটার দিতে পারেন। নো স্যার, আমি এখনই বানিয়ে আনছি। স্যারকে চা বানিয়ে দিয়ে আমি চলে আসলাম আমার চেম্বারে। মনটা খুবই খারাপ হয়ে গেল আমার। তারপর অনেক কষ্টে নিজের কাজে মনোযোগ দিলাম। কাজ করার সময় চুলগুলো বারবার সামনে আসছিল, তাই চুলগুলো যখন বাঁধতে গেলাম তখন খেয়াল করলাম স্যার আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখার সাথে সাথেই উনি চোখ ফিরিয়ে নিলেন। আমার তো ডাউট হচ্ছে, একজন পিএর ডিউটির মধ্যে আদৌ কি এমন ধরনের কাজ পড়ে? আমি তার কাছে গিয়ে স্যুটটা পরিয়ে দিলাম তাকে। তো বাকি যে কাজগুলো আছে সেগুলো কাল আমাকে কমপ্লিট করে দেবেন। এখন আসতে পারেন। বেরিয়ে আসলাম। উফ, সারাটা দিন এই গন্ডারটার সামনে বসে কাজ করতে করতে টায়ার্ড আমি। তারপর অফিস থেকে বেরিয়ে পড়লাম। সামনে গিয়ে ট্যাক্সি সিএনজি ধরতে হবে, তাই হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই মনে হলো কেউ আমার পেছন পেছন আসছে। পেছনে ঘুরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। মনের ভুল ভেবে সামনে একটা ট্যাক্সি পেয়ে উঠে গেলাম। বাসায় পৌঁছানোর পর ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বিছানায় গিয়ে একটু গা এলিয়ে দিলাম। তারপর মা রুমে এসে আমার উপর চিৎকার করে শুরু করলো। বলল, কি রে, তুই কি দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছিস? আজ 2 দিন দেখছি এক ওয়াক্ত নামাজ কালাম পড়িস না, ব্যাপারটা কি? মা, সবকিছু ওই গন্ডারটার জন্য হচ্ছে। এত পরিমাণ কাজের চাপ দিচ্ছে যে আমি টয়লেটে যাওয়ার সময়টাও পাচ্ছি না। চুপ কর, পাজি মেয়ে, আমি এসব কিছু শুনতে চাই না। কাজের জায়গায় কাজ, আর নামাজ কালামের জায়গায়। নামাজ কালাম? ঠিক আছে মা জননী, তাই হবে। এবার অন্তত একটু রেস্ট দাও। নে, তুই তো এখন একটু আমাকেও সময় দিস না। মন খারাপ করে চলে গেল মা। সত্যিই তো, কাজের চাপে এখন মাকেও ঠিক মতো সময় দেওয়া হয় না। বেচারি সারাদিন একা থাকে বাড়িতে। এত বলি যে একটু পাশে পাশে আন্টির সাথে গিয়ে গল্প করো, সেটাও শুনবে না। মাকে নিয়ে যে কি করি ভাবছি, এই ফ্রাইডেতে মাকে নিয়ে ঘুরতে বেরোবো।
রেস্ট নিয়ে উঠতেই এশার নামাজ পড়লাম। তারপর মা খেতে ডাকলো। খেতে বসে আমি আর মা কথা বলছি। মাহি, কাল একবার আমার সাথে এতিমখানায় যেতে পারবি? কিভাবে যাব মা? কাল তো অফিস আছে, নতুন এমডি স্যার ছুটি দেবে না তো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একাই যাব। হুম, আমি যেতে পারতাম কিন্তু ইচ্ছে করেই না বললাম, কারণ আমি জানি মা কেন যাবে। প্রতি বছরে 2বার মা এতিমখানার বাচ্চাদের খাওয়ায়, আমার জন্মদিনে আর ওই লোকটার জন্মদিনে। আমি বুঝি না এত কিছুর পরেও মা ওই লোকটাকে এখনো কিভাবে এত ভালোবাসে। আমার বুদ্ধি হবার পর থেকে ওই লোকটাকে কখনো বাবা বলে ডাকিনি, কিন্তু তবুও মাকে কখনো আমি বাধা দিইনি, কারণ সে জীবনে অনেক কষ্ট পেয়েছে। তাই মা যেভাবে ভালো থাকতে পারে আমি তাকে সেভাবেই ভালো থাকতে দিই। খাওয়াটা শেষ করে শুতে চলে গেলাম। মায়ের কাছে গেলাম না, কারণ সে এখন একা থাকতে চাইবে। আজকে রাতে খুব শান্তির ঘুম দিলাম, তাই খুব ভোরে ঘুম ভাঙলো আমার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ শেষে মায়ের ঘরে গেলাম, দেখলাম মা বসে কোরআন শরীফ পাঠ করছে। আমি বসে শুনছিলাম। পাঠ শেষ হলে মায়ের সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপর মা নাস্তা রেডি করলো আর আমি নাস্তা শেষ করে অফিসে চলে আসলাম। আর মা দুপুরে এতিমখানায় যাবে বাচ্চাদের খাওয়াতে। ভাবছি বুলডগটা আজকে আর কি কি করাবে আমায় দিয়ে। তারপর নিজের ডেস্কে চলে গেলাম। গুড মর্নিং স্যার। সে ফোনে কথা বলছিল, আমার দিকে বিরক্তির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে দেখে তারপর বললেন মর্নিং। কথাটা বলে শেষ করে হোয়াট ইজ দিস? দেখতে পাচ্ছিলেন যে ফোনে কথা বলছিলাম, তাহলে কথা বলা শেষ হওয়ার পর আপনার মর্নিং বলা উচিত ছিল। স্যার আপনিই তো বলেছিলেন যে আমি অফিসে এসে প্রথমেই যেন আপনার রুমে ঢুকে আপনাকে গুড মর্নিং বলি। আ- রেগে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। যান এখান থেকে। ওকে স্যার। দাঁড়ান, বসুন। এখানে অফিসের কিছু রুলস রয়েছে যেটা কাল থেকে সবাইকে মেনটেন করতে হবে, আর সেটা দেখার দায়িত্ব আপনার। আজকে সবাইকে জানিয়ে দিন। ওকে স্যার। কাগজটার দিকে তাকিয়ে বললাম, ছেলে মেয়ে উভয় স্টাফকেই কি ব্ল্যাক আর হোয়াইট প্যান্ট শার্ট পরতে হবে? ইয়েস, সবাইকেই। অবশ্য কিছু আনকালচার্ড থাকতে পারে, তাদের জন্য অনেকটা কষ্টকর হতে পারে, কিন্তু তাও সবাইকে এগুলোই ফলো করতে হবে। কথাটা নিশ্চয়ই উনি আমাকে বললেন। উনি কি ভাবেন আমি আনকালচার্ড? আমি কতটুকু কালচার সেটা আমি ওনাকে দেখিয়ে দিব। আমি বাইরে চলে এসে সবাইকে জানালাম। এটা কি করে সম্ভব? আমরা যারা 2 থেকে 3টা বাচ্চার মা, তারা কিভাবে এগুলো পরবো? ফরেনের কান্ট্রি থেকে পড়াশোনা করছেন, তার জন্যই আর কি এরকম। আর তাছাড়া আমাদেরও তো এগুলো শিখতে হবে, কারণ আমাদের কোম্পানির শাখা এখন বাইরের কান্ট্রিতেও থাকছে। তাদের সাথে ওঠা বসা করার জন্যই আমাদের এগুলো শেখা জরুরি। এখন সবাই কাজে যাও, কাল থেকে রুলসগুলো সবাই ফলো করবে। আমি আমার চেম্বারে এসে কাজ শুরু করলাম। যাক, এই সুযোগে মহারানীকে একটু মডার্ন ড্রেসে দেখতে পারবো। কবে যে এই মহারানীকে আমার রানী সাজিয়ে দেখতে পারবো। মাহি, আমার চেম্বারে আসুন। 5 মিনিটও হয়নি বসেছি, অসহ্য। উফ। ওনার রুমে ঢুকলাম। ইয়েস স্যার। আমার জন্য 1 কাপ চা করুন। শুরু হয়ে গেছে ওনার হুকুম। ইচ্ছে তো করছে মাথাটা একদম ফাটিয়ে দিই। বকতে বকতে চাটা বানিয়ে ফেললাম। এই নিন, ধরুন। দিন। এটা কি চা নাকি গ্লুকোজ? এত মিষ্টি কেন? ধরুন। আপনি কি মেয়ে মানুষ নাকি অন্য কিছু? 1 কাপ চাও ঠিক মতো বানাতে পারেন না? কি এত বড় কথা! এবার আমার নারীত্ব নিয়ে কথা বলছে, তাই আর চুপ থাকতে পারলাম না। আপনার কি কোনো ডাউট আছে? থাকলে ক্লিয়ার করতে পারেন। কথাগুলো বলেই জিভে কামড় দিলাম। হায় আল্লাহ, কি বললাম আমি এটা! ছি ছি। স্যার আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। লজ্জায় চায়ের কাপটা হাতে নিয়ে বেরিয়ে আসলাম। ছি ছি ছি, এটা কি বলে ফেললাম আমি! শালা গন্ডারটার জন্য আমার মাথা নষ্ট হয়ে গেছে। বলতে বলতে চায়ের কাপে চুমুক দিলাম, অনুমনস্ক হই। ছি। ওনার খাওয়া চা আমি খাচ্ছি? আসলেই তো চাটা একদম শরবতী মনে হচ্ছে। সব ওনার জন্যে। তখন ওনাকে বকতে বকতে 4 চামচ চিনি দিয়ে ফেলেছি। উফ আল্লাহ, ওনার জন্য আমি পুরো পাগল হয়ে যাব। না চাচু, আমি আর ওখানে যেতে চাই না। ওখানে গেলে যে আমার সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে পড়ে। ওই স্মৃতিগুলো মনে পড়লে আমার চারপাশ অন্ধকার লাগে। আমি সহ্য করতে পারি না। তুমি যাও, গিয়ে সব কিছু দেখে শুনে আসো। ঠিক আছে, রাখছি। স্যারকে কালকের ফাইলগুলো দেওয়ার জন্য স্যারের রুমে এসেছি। দেখলাম উনি কারোর সাথে ফোনে কথা বলছিলেন। আমার দিকে যখন তাকালো
তখন দেখলাম চোখ দুটো লাল হয়ে আছে। রাগে লাল হয়ে আছে নাকি কান্না করার জন্য লাল হয়ে আছে বুঝতে পারলাম না, কিন্তু চোখ থেকে এখনো পর্যন্ত পানি পড়েনি। ও মাই আল্লাহ, আমি তো রুমে ঢোকার সময় নক করে ঢুকিনি, এই জন্য না জানি এখন আবার কি বলে। তবে ওনার মুখ দেখে তো মনে হচ্ছে না উনি রেগে আছেন। যেভাবে আমার দিকে তাকিয়ে আছে তাতে তো মনে হচ্ছে চোখ দুটো তো অনেক কথা জমে আছে, যেটা উনি আমায় বলতে চাচ্ছে। ধুর, কি সব ভাবছি আমি এগুলো। মাহি, তোমাকে যদি জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করতে পারতাম তাহলে হয়তো একটু হলেও শান্তি পেতাম। ওহ, ও তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। বসো মাহি। এটা কি শুনলাম আমি? উনি আমাকে এত সুন্দর করে তুমি বলে বসতে বলছে? হায় আল্লাহ। কি হলো, হা করে দাঁড়িয়ে আছো কেন? ও হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি কালকে ফাইলগুলোর কারেকশন করা হয়ে গেছে, সেগুলোই দিতে এসেছি। এই যে। হ্যাঁ দাও। হুম, ঠিক আছে। ওকে স্যার, আসছি। না জি। না, কিছু না, যাও। ওকে স্যার। বেরিয়ে আসলাম। কি হলো কিচ্ছু বুঝতে পারলাম না। আজকে ওনাকে এমন কেন লাগলো? তবে ওনাকে যতটা কঠোর ভেবেছিলাম অতটাও নন উনি। স্যারকে দেখলাম ওনার রুম থেকে বেরিয়ে ম্যানেজারের সাথে কি একটা কথা বলে বেরিয়ে গেলেন। ভালো লাগছে না আর কিছু? অফিস থেকে বেরিয়ে এসে চাচুকে ফোন করলাম। হ্যালো চাচু। হ্যাঁ বাবা বল। চাচু, আমি সেদিনই ওখানে যাব যেদিন অসমাপ্ত কাজের সমাপ্ত করতে পারবো আর তাদের উপযুক্ত শাস্তি দিতে পারবো। আমিও সেই প্রতীক্ষাতেই আছি বাবা, রাখছি। কাজ শেষ করে বাসায় ফিরলাম। এসে দেখলাম মা বসে আছে। মনে হলো মা মাত্রই এসেছে। মা, তোমার আসতে এত দেরি হলো যে? আর বলিস না, রাস্তায় এত পরিমাণ জ্যাম, কতক্ষণ যে বসেছিলাম গাড়িতে। তুমি যাও, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। আমিও যাচ্ছি, তারপর রাতে খেতে বসে কথা বলছি। তুই একটু সাবধানে চলাফেরা করিস তো মা, আমার কিছুদিন ধরে কেমন যেন অস্থির অস্থির লাগছে তুই বাইরে গেলে। তোমার তো শুধু আমাকে নিয়ে যত বাজে চিন্তা। অকারণে এত টেনশন করে বলেই তো কিছুদিন পর পরই অসুস্থ হয়ে পড়ো তুমি। না রে, তুই বুঝবি না। তারপর আজকের কি হয়েছে জানিস? বাসায় ফেরার সময় মনে হলো কি আমার পিছু নিয়েছে। পুরো রাস্তা আসার সময় এরকম মনে হয়েছে। মার কথা শুনে আমারই এখন চিন্তা হচ্ছে। আমারও তো কিছুদিন এইরকম মনে হচ্ছে। যাই হোক, বাকি আমার বিষয়টা কিছুই বললাম না, নইলে আবার বাড়তি টেনশন করবে। খাবার খেয়ে রুমে এসে কালকে পরে যাওয়ার জন্য প্যান্ট আর শার্টটা ন্যারো করলাম। তারপর ল্যাপটপে কিছু কাজ করে শুয়ে পড়লাম। সকালে উঠে অফিসের জন্য রেডি হচ্ছিলাম। মা তো আমাকে দেখে রেগে আগুন। মাহি, তুই আবার এসব ড্রেস পরা শুরু করেছিস? এগুলো পরে তুই একদম অফিসে যাবি না বলে দিলাম। মা মডার্ন ড্রেস আপ একদমই পছন্দ করে না। মা, এগুলোকে আমি ইচ্ছে করে পরেছি নাকি? স্যার নতুন নিয়ম করেছে, আজ থেকে এগুলো সবাইকে পরে অফিসে যেতে হবে। তোর এই নতুন শার্টটাকে আমার একদম ভালো লাগছে না। আজকালকার ইয়াং জেনারেশনের ছেলেদের মতো মেয়েদের টাইট ফিটিং ড্রেস দেখতে খুব মজা লাগে। তুই কিন্তু সাবধানে থাকবি। একদম ঠিক বলেছ। আচ্ছা মা, এখন আমি আসি। আজকে খুব স্মার্ট হয়ে সেজে গুজে অফিসে আসলাম। সবাই আমাকে কেমন হাঁ করে দেখছে, বুঝতে পারছি আমায় অনেক সুন্দর লাগছে দেখতে। আরে মাহি নাকি? আজকে তো তোমার চোখ থেকে সরাতে পারছি না, পুরো প্রেমে পড়ে গেলাম। হয়েছে হয়েছে, এখন অফ যাও। আর থ্যাঙ্কস। এখন যাচ্ছি বুলডগের চেম্বারে, তাকে দেখাতে যে আমি কতটুকু কালচার্ড। গুড মর্নিং স্যার। উনি বসে একটা ফাইল দেখছিলেন। গুড মর্নিং। উনি আমাকে মর্নিং বলার সময় একবার তাকিয়ে মাথা নিচু করতে গিয়ে আবার দ্বিতীয়বার তাকালেন। বুঝতে পারলাম অবাক হয়েছে, মজাও পেলাম ভীষণ। কিন্তু উনি আমার দিকে তাকিয়ে কেমন শয়তানি মুচকি হাসি দিলেন। বুঝতে পারলাম না কি জন্য এটা। বাহ, দেখতে তো বেশ লাগছে, কিন্তু ও কি জানে এই ড্রেস আপ পরার রুলটা আমি কেন করেছি? জানতে পারলে বাচ্চাটা হয়তো ফুলে এগুলো পরে আসতো না। মাহি, আমাকে এক গ্লাস পানি দিন তো। আমাকে দেখে নিশ্চয়ই বিষম খেলো। দিচ্ছি স্যার, এই নিন। হুম। গ্লাসটা আমাকে দেওয়ার সময় ইচ্ছে করেই ওর হাতে ধাক্কা দিলাম যাতে পানিটুকু আমার শার্টে এসে পড়ে, আর সেই বাহানায় ও আমার কাছে আসবে শার্টটা পরিষ্কার করে দিতে। এটা কি করলে? এতটা কেয়ারলেস তুমি কি করে হও? অসহ্য, মুছে দাও। এটা কি হলো? ওনার ধাক্কা লেগে তো পানিগুলো পড়লো আর আমাকে বকা দিল, বাটা খাটাইস কোথাকার। জি স্যার, দিচ্ছি।
আমি পরিষ্কার করে দিচ্ছি আর উনি গরুর মতো চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। উফ, আর নিতে পারছি না, ওনার জন্য আমার জীবনটা পুরো টিস্যু পেপার হয়ে যাচ্ছে। হয়েছে স্যার। হুম, এখন যাও এখান থেকে। চলে আসলাম। ধুর, আর ভালো লাগলো না। প্রতিদিন সকাল সকাল ওনার ঝাড়ি আর নিতে পারছি না আমি। আমি জানি তোমার খুব খারাপ লাগছে মাহি, কি করব বলো, আমার মেজাজটাই যে এমন। কি খবর মাহি, দিনকাল কেমন যাচ্ছে? চোখের সামনে ফানি শো দেখতে পাচ্ছ না? ফানি শো? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আসিফ আমাকে বলেছে। কি আর করার, বস মানুষ, সহ্য তো করতেই হবে। তবে তোমার জায়গায় আমি হলে স্যারকে ইমপ্রেস করার চেষ্টা করতাম। আরে মানুষ মানুষকে ইমপ্রেস করতে পারে, কিন্তু মানুষের একটা গন্ডারকে কি করে ইমপ্রেস করব? দারুণ বলেছ। তবে অনেক সময় যে যেমন তার সাথে তেমনই করতে হয়। কিভাবে? উফ মাহি, সবকিছুই কি ভেঙে বোঝাতে হবে? আমি আসছি। আরে নীলা, যা, চলে গেল। কিন্তু কি বলে গেল ও? যে যে যেরকম তার সাথে তেমনই করতে হয়। বুঝতে পেরেছি। ওহ, থ্যাংক ইউ ডিয়ার। আজ থেকেই গন্ডারটার ট্রিটমেন্ট শুরু। লাঞ্চ টাইমে গন্ডারটার ফোন আসলো। নিশ্চয়ই খাবার সার্ভ করে দেওয়ার জন্য ডাকছে, তাই আগে থেকেই তার ব্যবস্থা করে রেখেছিলাম। স্যার রুমে চলে গেলাম। স্যার আসবো? এসো। আর খাবারটা? সার্ভ করে দেবো, তাই তো এক্ষুনি দিচ্ছি স্যার, আপনি বসুন। এবার আমাকে দিয়ে খাবার সার্ভ করানোর ঝাল টের পাবো একদম। ওয়েট, প্রত্যেকটা আইটেমে এত পরিমাণ ঝাল দিয়েছি যে সারাদিন পানি খেলেও কাজ হবে না। নিন স্যার, শুরু করুন। অদ্ভুত, আজকে বলার আগেই করা শুরু করে দিল। তাহলে বাচ্চাটার অভ্যাস হয়ে যাচ্ছে। গুড, তুমিও বসো আমার সাথে। অ্যাঁ, না না, আমি খাবো না। রাগে চোখে তাকালো আমার দিকে। আসলে মা খাবার দিয়ে দিয়েছে, ওগুলো না খেলে তো মা বকবে। আপনি খান না। হ্যাঁ, বাচ্চা মানুষ তো, তাই না? খেলে মা বকবে? ঠং। ঠিক আছে ঠিক আছে, যান। উফ আল্লাহ, বড় বাঁচা বেঁচে গিয়েছি। চলে আসলাম আমার ডেস্কে। এখন তো শুধু দেখার অপেক্ষা কিভাবে ঝালে বুলডগটা ডান্স দেয়, সেটাই তো দেখবো এখন। উফ, তরকারিটা এত পরিমাণ ঝাল হয়েছে যে মুখ পুরো জ্বলে শেষ হয়ে যাচ্ছে। এটা আর খাওয়া যাবে না, অন্যগুলো খাই। আর সহ্য করতে পারছি না, প্রত্যেকটা আইটেমে এত ঝাল। আজ বাড়ি গিয়ে শেফের কপালে দুঃখ আছে। মাগো, মরে যাব, পানি খেয়েও কোনো কাজ হচ্ছে না। উঠে দাঁড়িয়ে পেছনের গ্লাসে হাত দিয়ে মাথা ঠেকিয়ে দাঁড়ালাম। গ্লাসে মাহিকে দেখা যাচ্ছে, কিন্তু মাহি আমার দিকে তাকিয়ে এভাবে হাসছে কেন? আমি সামনে ঘুরে তাকালাম, ও সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। তার মানে ওই কি? আমার আর বুঝতে বাকি রইল না। ভাই, তুমি কল্পনাও করতে পারবে না এখন তোমার কি অবস্থা হবে। আমি ওকে ফোন করে আসতে বললাম, ও ভেতরে আসলো। হ্যাঁ স্যার, বলুন। খাবারগুলো সরাও। কেন স্যার, আপনি খাবেন না? চোখ গরম করে তাকালো আমার দিকে। জি স্যার, এক্ষুনি সরাচ্ছি। ঝালে চোখ নাক মুখ লাল হয়ে আছে। বেশ হয়েছে, একদম একদম ঠিক হয়েছে। ও যখন খাবার সরাচ্ছিল, আমি তখন ওর হাত ধরে টান দিয়ে গ্লাসের সাথে মিশিয়ে ওর কোমরটা চেপে ধরলাম। ও আমাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। অনেকক্ষণ পর যখন ঝাল কমলো তখন ওকে ছেড়ে দিলাম। ও পুরো রোবট হয়ে দাঁড়িয়ে আছে। আমি চেয়ারে এসে বসলাম, পানি খেতে গিয়ে থেমে গেলাম। ভাবলাম এখন ঠোঁটে ওর ছোঁয়া লেগে আছে, তাই আর খেলাম না। ওর দিকে তাকালাম, ওকে দেখে খুব হাসি পাচ্ছে। বুঝলাম অনেক বড় শখ খেয়েছে। ও এখনো রোবট হয়ে দাঁড়িয়ে আছে। বেচারি আমাকে জব্দ করতে গিয়ে নিজেই কুপোকাত। আমি উঠে ওর সামনে দাঁড়ালাম, ওকে বললাম, এরপর থেকে যেন ঝালটা আরো বেশি হয়। ও আমার দিকে চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালো। কি, কথাটা মনে থাকবে তো? কারণ ঝালের পরিমাণটা যত বেশি হবে, সময়টাও তত বেশি হবে। কথাটা ওর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললাম। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে নিজের চেম্বারে চলে আসলাম। ইস, বাচ্চাটা খুব লজ্জা পেয়েছে। এটা তো শুরুমাত্র ডিয়ার। এরপর থেকে যে আরো কত রোমান্টিক অত্যাচার সহ্য করতে হবে, ইউ হ্যাভ নো আইডিয়া। না, এইভাবে আর সহ্য করা যায় না। উনি ওনার লিমিট ক্রস করে ফেলেছে। আজকে আমি আমার চাকরি ছেড়ে দিব। কি ব্যাপার, ও কি রেজিগনেশন লেটার লিখছে? সেরকমই তো মনে হচ্ছে, কিন্তু ওকে তো এখান থেকে যেতে দেওয়া যাবে না।
কিভাবে ওকে আটকানো যায় বুঝতে পারছি না। আচ্ছা, আগে আসুক। দরজায় নক করলাম। যখনই ওনাকে বলতে যাব তখনই উনি বলল, এখনকার সময় যখন তখন ভালো জব পাওয়া খুবই টাফ, তার উপর বছরের মাঝামাঝি সময়। বাই দ্য ওয়ে, তুমি বাসায় তোমার মাকে কি বলবে, কি জন্য চাকরিটা ছেড়েছো? সত্যিই তো, যে কোম্পানিতে 2 বছর ধরে চাকরি করছি সেটা আজ আমি কেন ছাড়লাম? প্রশ্ন করলে কি বলবো তখন? আর মিথ্যেও বলতে পারবো না। চাকরিটা ছাড়লে কোনো প্রবলেম ছিল না, কারণ নানু এমনিতেই আমাদের দায়িত্ব নিতে চায়, কিন্তু মা সেটা চায় না। তাই আমাকে চাকরি করে মাকে নিয়ে আলাদা থাকতে হয়। আর কিছুই করার নেই, চাকরিটা করতেই হবে। ওনাকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। ওহ, যাক, তাহলে আটকাতে পারলাম। আরে কাঁদতে কাঁদতে বাচ্চাটা চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছে। ওকে এখন একটু ইজি করতে হলে বাইরে নিয়ে যেতে হবে। আর এমনিতেও বাইরে একটা কাজ আছে, সেখানে যেতে হবে, ওকে সাথে নিয়ে যাব। এখন আমার সত্যি মরে যেতে ইচ্ছে করছে। এরকমটা হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। ফোন আসলো, চোখ মুখ মুছে ফোনটা পিক করলাম। হ্যালো, মাহি স্পিকিং। আমার চেম্বারে এসো। কিছু না বলে ফোনটা রেখে দিলাম। তারপর নিজেকে কন্ট্রোল করে ওনার রুমে গেলাম। বাইরে থেকে 2জন ক্লায়েন্ট আসবে, একটা হোটেলে মিট করতে যাব, জরুরি মিটিং আছে, সেখানে তোমাকে আমার সাথে যেতে হবে। হুম। ওখানে একটা ফাইল আছে, ওটা নাও, আর আমাকে স্যুটটা পরিয়ে দাও। এবার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। রাগে চোখ গরম করে ওনার দিকে তাকিয়ে আছি। কি হলো? কিছু না বলে স্যুটটা পরিয়ে দিলাম। তারপর ওনার সাথে বেরিয়ে পড়লাম। রহিম, তোমাকে এখন ড্রাইভ করতে হবে না, আমি নিজেই করব, তুমি থাকো। আমি সিটে গিয়ে বসলাম। মাহি অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে, তাই জোরে হর্ন দিলাম। ও চমকে উঠল। গাড়ির হর্নের আওয়াজ পেয়ে পেছন সিটে বসতে গেলাম। হঠাৎ করেই উনি গাড়ির টান দিয়ে চলে গেল। এবার আমার মেজাজটা আবার চরমে উঠে গেল। কি হলো এটা? উনি বারবার আমায় এভাবে হ্যারাস কেন করছে? ওনার এসব কার্যকলাপে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বলতে বলতে উনি গাড়ি নিয়ে ব্যাক করে আমার সামনে আসলো। তারপর সামনের দরজাটা খুলে দিয়ে বলল, আমি কোনো ড্রাইভার না যে পেছনের সিটে গিয়ে বসতে হবে, এটা একটা কমন সেন্স। রাগের কারণে ইচ্ছে করেই পেছনে বসতে চেয়েছিলাম, তাই বলে এরকমটা করবে? রাগে গজগজ করতে করতে ওনার পাশে গিয়ে বসলাম। গাড়ি চালানোর সময় উনি এমনভাবে ব্রেক করলো যে আর একটু হলেই চিল্লায় বললাম, এভাবে কেউ গাড়ি চালায়? তার জন্য সিট বেল্টটা বাঁধতে হয়। ওহো, আমি সিট বেল্ট বাঁধিনি। নিজেই লজ্জা পেলাম। তারপর নামি দামি একটা হোটেলে ঢুকলাম। আগে থেকেই টেবিল বুক করা ছিল, সেখানে গিয়ে বসলাম। ওয়েটারকে ডেকে একটা কোল্ড কফি আর একটা হট কফি অর্ডার করলো। আজব ব্যাপার, উনি কি কোল্ড কফিটা আমার জন্য অর্ডার করলেন? আমি তো কোল্ড কফি খাই, আর কোথাও গেলে তাড়াতাড়ি করে গরম চা কফি খেতে পারি না। খেতে দিলেও সেটাকে ঠান্ডা শরবত করে এক চুমুক দিয়ে গিলে খাই। ওয়েটার কফি নিয়ে আসলো। আমি দেখতে চাচ্ছিলাম উনি আমাকে কোন কফিটা দেয়। আরে, উনি তো আমাকে কোল্ড কফিটাই দিলেন। অদ্ভুত তো, উনি কিভাবে জানলো? আমি প্রশ্ন করলাম ওনাকে, আপনি কি করে জানলেন আমি কোল্ড কফি খাই? কিভাবে আবার? সবসময় দেখি তুমি অফিসে এটাই আনতে বলো। বাচ্চা মানুষ তো, তাই তাড়াতাড়ি গরম কিছু খেতে পারো না। কি বাচ্চা মানে? কিছু না, খাও। তার মানে অফিসে বসে উনি আমাকে সবসময় খেয়াল করে, কিন্তু কেন? শুধু আমার সাথে কেন উনি এরকম করেন? ওনার ভাব, গতি, উদ্দেশ্য আমি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর 2জন জাপানিজ আসলো। বুঝতে পারলাম ওরাই আমাদের ক্লায়েন্ট। আমরা কথা বলছি ওদের সাথে ইংরেজিতে। আজকে আমাদের অনেক বড় একটা অর্ডার এসেছে ওদের থেকে, তাই ওরা আমাদের সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালো। আমার দিকে যখন একজন ব্যক্তি হাত বাড়ালো, আমি হাত মেলানোর আগেই উনি তার হাতটা ধরে হ্যান্ডশেক করলো। তারপর আমার দিকে চোখ বড় বড় করে রাগী চোখে তাকালো। আমি জাস্ট অবাক হলাম। ওনারা চলে যাওয়ার পর আমার দিকে উনি এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, আমি ছাড়া তুমি অন্য কোনো ছেলেদের হাত ধরবে না, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। আমি বুঝলাম না উনি কেন আমার সাথে এমন করছে, কেন আমাকে নিয়ে এতটা পজিটিভ হচ্ছেন উনি। আর নিজে যেটা করলো, আজ তার জন্য একটাবার সরি পর্যন্ত বললো না, উল্টো আমাকে এসে শাসাচ্ছে। হাউ স্ট্রেঞ্জ। তারপর সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি চালিয়ে উনি একটা পার্কের সামনে গিয়ে থামলো। গাড়ি থেকে নেমে সোজা পার্কের ভেতর ঢুকে গেল। আমি আর না দাঁড়িয়ে ওনার পেছন পেছন চলে আসলাম। তারপর উনি একটা ফাঁকা জায়গা দেখে একটা বেঞ্চে গিয়ে বসে পড়লো। আমাকে একবার বসতেও বলল না। উনি বসে স্যুটটা খুলে আমার দিকে ধরিয়ে দিলেন। অন্যদিকে তাকিয়ে আমিও চাকরিনের মতো সেটা ধরলাম।
খেয়াল করলাম উনি একটা ফ্যামিলির দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। সেখানে বাবা মা বাচ্চা ছেলেটাকে নিয়ে খেলছে, আর আমি আমার মতো করে চারপাশটা ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। মনটা এখন একটু হালকা লাগছে। কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে দেখলাম উনি নেই। আরে কোথায় গেল? চারপাশে তাকিয়ে খুঁজলাম, কোথাও দেখলাম না। আবার আমাকে রেখে চলে গেল না তো? আমি তখন তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। বাইরে গিয়ে যেটা দেখলাম সেটা দেখে আমার রাগ হচ্ছে নাকি হাসি পাচ্ছে বুঝতেই পারছি না। উনি গাড়ির সাথে হেলান দিয়ে ললিপপ খাচ্ছে। আমি ওনার সামনে গেলাম। উনি আমাকে দেখে ললিপপ যে হাতে সেই হাত আমার দিকে বাড়িয়ে দিল। ছি, ইয়াক! উনি ললিপপটা চেটে এখন আমাকে দিচ্ছে, কি জঘন্য লোক একটা। আপনি ভাবলেন কি করে আপনার খাওয়া ললিপপ আমি খাবো? হোয়াট? আমি আমার স্যুটটা চাচ্ছি, ললিপপ দিচ্ছি না। আমার স্যুটটা তোমার কাছে। উফস, তাই তো। আর আমি কি ভাবলাম, ছি, কি লজ্জার বিষয়। এই নিন। যাক, তাও ভালো রাস্তার মাঝে আর পরিয়ে দিতে বলেনি। এটুকু কমন সেন্স আছে। তারপর আমরা গাড়িতে উঠলাম। উনি আমার দিকে একটা কিটক্যাট এগিয়ে দিলেন। বাহ, এটা যে আমার ফেভারিট এটাও জেনে গেছেন। ভালো ভালো। আমি কিটক্যাটটা আর না নিয়ে পারলাম না। সেটা দেখে উনি মুচকি হাসলেন। এতক্ষণ পর মহারানীর মুড ঠিক হলো। অলরেডি অফিস টাইম শেষ। হুম, আমাকে সামনে নামিয়ে দিন, আমি চলে যাব। আমি কি তোমাকে একবারও নেমে যেতে বলেছি? আমি একাই যেতে পারবো, গাড়ি থামান। কি হলো, গাড়ি থামান না কেন? চিৎকার করে বললাম। উনি হঠাৎ করে এমনভাবে গাড়ি থামালো, আমরা সিটে বসে অনেক জোরে ঝাঁকি খেলাম। বুঝতে পারলাম সেই রকম ভাবে রেগে গেছেন। আমার দিকে কিরকম রাক্ষসের মতো তাকিয়ে আছে। আমি তো ভয়ে পুরো ঠান্ডা। আবারও কি জোর করে কিছু করে বসবে নাকি? আমি তাড়াতাড়ি মুখ চেপে ধরলাম। উনি আমার দিকে সত্যি এগিয়ে আসছেন। এবার আমি ভয়ে চোখ বন্ধ করলাম। না, উনি তো কিছুই করছে না। আমি চোখ খুললাম। উনি আমার দিকে সেই রাক্ষসের মতো করেই তাকিয়ে আছে, আর গাড়ির দরজাটা খোলা। তারপর উনি বললেন, নামো। আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আর এমন জায়গায় নামিয়ে দিয়ে গেল যে যে রাস্তায় কোনো রিক্সাই পাওয়া যায় না। এখন আমাকে এতখানি রাস্তায় হেঁটে যেতে হবে। অসভ্য লোক একটা। আমি হাঁটছিলাম, তখনই 2-3টা বখাটে ছেলে আমাকে একা দেখে আমার পিছু নিল। আমি ওদের দেখে এক দৌড়ে আমার বাড়ির সামনে এসে পড়লাম। এত জোরে দৌড় দিয়েছি মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি আমি। অবশ্য একটা উপকার তো হয়েছে, তাড়াতাড়ি পৌঁছতে পারলাম, না হলে কচ্ছপের মতো হাঁটতে হাঁটতে আসতাম। কত দেরি হতো কে জানে। হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলাম। মা আমার এরকম অবস্থা দেখে দৌড়ে আসলো। কী রে, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? উফ মা, তোমার প্রশ্নের কারণে তো আমি আরো হাঁপিয়ে যাচ্ছি। একটু আগে দম তো নিতে দাও, তারপর বলছি। হ্যাঁ, তুই বস, আমি পানি নিয়ে আসি। নে ধর। দাও। তারপর পানিটুকু খেয়ে একটু স্থির হয়ে বসলাম। এদিকে মা প্রশ্ন করেই যাচ্ছে। মাকে আমি থামিয়ে বললাম, বলছি মা, বলছি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর খেতে বসে বলবো। আচ্ছা যা। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর মা খেতে ডাক দিল। তারপর খেতে বসে রাস্তার বখাটে ছেলেগুলোর কথা বললাম। মা তো শুনে বলল, এখন থেকে আমি ফেরার পথে এগিয়ে নিয়ে আসবো। মা আজকে তো কোনো গাড়ি পাইনি তাই। তারপর মাকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রুমে চলে আসলাম। এরপর ঘুমানোর জন্য যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু আজ সকালের কথা ভুলতেই পারছি না, মনে পড়ছে বারবার। রাত 10:45-এ আমার ফোনে মেসেজ টোন বাজলো। মেসেজটা আগের সেই নাম্বার থেকেই এসেছে। আর ইউ রেডি ফর রোম্যান্টিক অত্যাচার? আমি রিপ্লাই করলাম, কে আপনি? নো SMS। আমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে অফিসে গিয়ে দেখলাম সবাই মিষ্টি খাচ্ছে। কারণ জানতে চাইলাম, সবাই বললো আজকে স্যারের বার্থডে, তাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। আমি ওনার চেম্বারে যাব কালকের ফাইলটা দেওয়ার জন্য। তখন ম্যানেজার বলল, মাহি, স্যার আজকে অফিসে আসবে না, আপনাকে ফাইলটা নিয়ে ওনার বাসায় যেতে বলছে। ও আচ্ছা, এখন ওনার বাসায় যেতে হবে আবার? কিন্তু আমি তো ওনার। চিন্তা করো না মাহি, স্যার অলরেডি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। ও মা, তাই নাকি? ঠিক আছে, কিন্তু আমি তো এখানেও বেশ কিছু কাজ আছে আমার। আপনি স্যারকে বলে দিন আমি অফিস আওয়ার শেষ করে তারপর দিতে যাব। ওকে। চেম্বারে এসে কাজ শুরু করলাম। হঠাৎ করে মনে হলো স্যার ওনার চেম্বারে বসে আমার দিকে তাকিয়ে আছে। তাকালাম আমি, কিন্তু কই, স্যার তো নেই। তাহলে আমার এরকম কেন মনে হলো? আমি কি স্যারকে মিস করছি? কী সব ভাবছি আমি। নিজের কাজে মন দিলাম। কাজ শেষ করে ওনার বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠলাম। ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল।
এই প্রথম আমি এত বড় বাড়ি দেখলাম, বিশাল জায়গা নিয়ে ওনার বাড়ি, আর বাড়ির সামনে অনেক বড় বাগান, আর তার উল্টো পাশে অনেক বড় একটা পুল। তো পুল সাইডে এত লোকজন কেন? তার মানে উনি বাসায় বার্থডে পার্টি অ্যারেঞ্জ করছেন? হায় হায়, আর আমাকে আজকেই আসতে হলো। হঠাৎ একটা লোক এসে বলল, ম্যাডাম, আপনি কি মিস মাহি? জি। স্যার ওইদিকে আছে, আমার সাথে আসুন। আমাকে পুল সাইডে নিয়ে যাওয়া হলো। সেখানে উনি ওনার ফ্রেন্ডসদের সাথে ড্রিঙ্কস হাতে নিয়ে বসে গল্প করছিলেন। দেখলাম ওনার বন্ধুরা ওনাকে বলছে, আশিফ, তোমাকে কিন্তু এখন আমাদের সাথে এই চ্যাম্পিয়নের পার্টিতে পার্টিসিপেট করতেই হবে। আরে এগুলো তো তোমাদের জন্যই, তোমরা আজকে যত পারো খাও। না না, সেটা কি করে হয়? তোমার বার্থডেতে তোমাকে রেখেই এনজয় করব, নট পসিবল। তোমাকে তো থাকতেই হবে। নাও নাও, শুরু করো। এগুলো বলেই ওরা ওনাকে কিছুটা জোর করেই 2-3 গ্লাস খাইয়ে দিল। তারপর হঠাৎ ওনার আমার দিকে চোখ পড়লো, কিন্তু নো রিয়াকশন। উনি স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিয়ে নিজে থেকেই ওদের সাথে ড্রিঙ্কস করা শুরু করলো। এভাবে অনেকগুলো ড্রিঙ্কস নেওয়া শুরু করলো। আমি আর কি করব, চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, ভালোই লাগছিল। তারপর পেছনে তাকালাম, উনি নেই। অসহ্য, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর উনি হুট করে কোথায় চলে গেল? কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলল, তারপর আমি গেলাম। গিয়ে দেখলাম বাগানের ভেতরটাও মরিচ বাতি দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে, কিন্তু এখানে তো কেউ নেই। ওনাকে দেখলাম, উনি এক সাইডে ড্রিঙ্কস হাতে নিয়ে বসে আছে চেয়ারের মধ্যে একটা সিটে, আর সিটটা এতটাই উঁচু ছিল যে উনি বসেই আমার সমান হাইট লাগছে তার। কিন্তু আমি ভাবছি সিটটাই উঁচু নাকি উনিই বেশি লম্বা। যাই হোক, ভাবনা বাদ দিয়ে ওনার কাছে গিয়ে দেখলাম উনিই বেশি লম্বা। সো উনি আমার দিকে তাকালেন। আমি বললাম, এই যে ফাইলটা। কিন্তু উনি শুধু আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। আজ প্রথম আমি ওনার চোখের দিকে তাকালাম। সত্যি মনে হচ্ছে ওনার চোখে অনেক প্রেম। আমি ওনার চোখের অনেক গভীরে হারিয়ে যাচ্ছি। হঠাৎ এক ঝটকায় আমাকে ওনার কাছে টেনে আমার কোমর জড়িয়ে ধরলেন বসে থাকা অবস্থাতেই। তখন আমার ঘোর ভাঙলো। কি করছেন কি আপনি? ছাড়ুন আমায় প্লিজ, আমায় ছাড়ুন। স্যার নয়, আশফি, আশফি বলে ডাকো। ওনার মুখ দিয়ে মদের গন্ধ আসছে, আমার আর সহ্য হচ্ছে না। প্লিজ ছাড়ুন আমায়, নইলে কিন্তু আমি চিল্লাবো। কথাটা বলার সাথে সাথে উনি আমায় আর শক্ত করে ধরলেন। কি চিল্লাবে? চিৎকার করলে এখানে কে আসবে শুনি? আমাকে তো তোমার মানুষ মনে হয় না, তাই না? আমি তোমার কাছে আসলে তোমার অসহ্য লাগে। আর আসিফ, ওকে তোমার খুব ভালো লাগে? ও যখন তোমার হাত ধরে তোমার গাল টেনে দেয় তখন খুব শান্তি লাগে তোমার? আমার সাথে কথা বলার সময় তোমার মুখে কথা থাকে না, হাসি বন্ধ হয়ে যায়, খুব ভালো লাগে ওকে? আমি ওনার কথা শুনে অবাক হয়ে গেলাম। এসব কি বলছে উনি? আপনি কি বলছেন এসব? আসিফ শুধুমাত্র আমার বন্ধু, এর বেশি কিছুই না। তাহলে তুমি আমার সাথে কেন এমন করো? তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি সেটা কেন বোঝো না মাহি? তোমাকে ছাড়া আমার যে থাকা অসম্ভব। তোমার জন্যই যে আমার দেশে আসা। আমি সহ্য করতে পারি না যখন তুমি অন্য পুরুষের সাথে কথা বলো, অন্য কারো হাত ধরো। শুধুমাত্র আমার চোখের সামনে তোমাকে রাখার জন্য নানা রকম বাহানায় তোমাকে আমার কাছে ডাকি, আর সেই তুমি সবসময় আমার থেকে পালিয়ে বেড়াও। কেন বলো তো? তুমি কি আমার চোখ দেখে একটা বারের জন্য বোঝনি এই চোখে তোমার ভালোবাসা পাওয়ার আকুলতা? নাকি বুঝাও না বোঝার ভান করো কোনটা? আমি কি বলবো খুঁজে পাচ্ছিলাম না, তবে এটা বুঝতে পারছি ওনার নেশা হয়ে গেছে। এই মুহূর্তে আমার নিজেরই মাথা কাজ করছে না, ওনাকে কিভাবে কন্ট্রোল করব। আল্লাহ, তুমি আমায় কেমন পরিস্থিতিতে ফেললে এটা। So, আপনার সেন্স স্বাভাবিক নেই, আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনার নেশা হয়েছে অনেক। নেশা হয়ে গেছে? হ্যাঁ, আমার মাহির ভালোবাসা পাওয়ার নেশা হয়ে গেছে, মাহিকে কাছে পাওয়ার নেশা হয়ে গেছে। আমি ওনার কাছ থেকে বারবার দূরে সরার চেষ্টা করছি, আর উনি বারবারই আমাকে কাছে টেনে নিয়েছেন। কি যা তা বলছেন আপনি, এসব ছাড়ুন আমায়। আপনি আপনার সীমার বাইরে চলে যাচ্ছেন। কি বললে তুমি? সীমার বাইরে? মাহি, তোমার মনে কি আমার জন্য একটু ফিলিংস নেই? এতটুকুও ভালোবাসো না আমাকে? কথাটা বলেই আমার কোমর ধরে উনি আরো অনেক জোরে টেনে ওনার কাছে টেনে নিয়ে বললেন, কি হলো বলো? আমি তখন থেকেই আমার 2 হাত দিয়ে গায়ের সবটুকু জোর দিয়ে ওনাকে ছাড়ানোর চেষ্টা করছি। উনি তাতে খুব রেগে আমার 2 হাত ওনার 2 হাত দিয়ে সরিয়ে আমার পেছনে ধরে
ওনার এক হাতের মুঠোয় আমার দুটো হাত শক্ত করে ধরলেন। ওনার অনেক কাছে এগিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আর কিছুক্ষণ পর উনি আমার শার্টের বোতামের দিকে তাকিয়ে এটা খোলার জন্য হাত বাড়ালেন। ভয় পেয়ে গেলাম আমি। এটাই ভেবে নিলাম আজকে আমার সবকিছু শেষ। আমি চিৎকার করে ওনাকে বলছি, প্লিজ ছাড়ুন আমায়। কিন্তু চারপাশে মিউজিকের আওয়াজে কেউ আমার চিৎকার শুনছে না। আমি কান্না করে অনেকবার ওনাকে রিকোয়েস্ট করে বলছি, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আমার ক্ষতি করবেন না প্লিজ। কিন্তু উনি আমার কোনো কথাই কানে নিচ্ছে না। হঠাৎ উনি আমার শার্টের দ্বিতীয় আর তৃতীয় বোতাম খুলে ফেললেন। আমি দেখলাম উনি আমার বুকের ডান পাশে লাল তিলটার দিকে তাকিয়ে আছেন। আস্তে আস্তে সেটার দিকেই উনি মুখ বাড়াচ্ছেন। তখন খেয়াল করলাম আমার হাত দুটো উনি হালকাভাবে ধরে আছে। আমি সেই সুযোগে হাত ছাড়িয়ে অনেক জোরে ধাক্কা দিয়ে বললাম, আমি ভালোবাসি না আপনাকে, আর কোনোদিন বাসবো না। উনি নিজেকে সামলাতে না পেরে নিচে গিয়ে পড়লেন। অনেকটা ব্যথাও পেয়েছেন। আমি সেখান থেকে দৌড়ে চলে আসতে লাগলাম। পরে দাঁড়িয়ে গেলাম, পেছন ঘুরে দেখলাম উনি ব্যথায় নিচে শুয়ে কাতরাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। ওনাকে গিয়ে টেনে তুলবো নাকি চলে যাব। তখন ওনার প্রতি আমার আলাদা একটা মায়া কাজ করলো। আমি ওনার কাছে গিয়ে টেনে তুলতে চাইলাম, কিন্তু উনি তখন আমায় ধাক্কা দিয়ে উঠে পুল সাইডে চলে গেলেন। কিছুক্ষণ পর আমি গেলাম সেখানে। আরে আশফি, এতক্ষণ কোথায় ছিলে? আমরা তোমার গান শোনার অপেক্ষায় আছি। তোমার জন্মদিনে তোমার গান না শুনলে কেমন হয় বলো? আশফি হঠাৎ আমার দিকে চোখ পড়ল। তারপর উনি একজনকে ডেকে গিটার নিয়ে আসতে বলল। অদ্ভুত মানুষ উনি, এই সেন্সে উনি গান গাইবে? তারপর উনি গিটার নিয়ে পুলের পাশে চেয়ারে গিয়ে বসলেন। গানটা তোমাকে ডেডিকেট করলাম। গানটা গাওয়ার সময় ওনার চোখ দিয়ে পানি পড়ছিল। গান গাওয়া শেষে উনি উঠে চলে গেল বাসার ভেতর। আমিও যখন ফিরে আসবো তখন হাতে ফাইলটা দেখে মনে হলো ফাইলটা খুব ইম্পর্টেন্ট, ওনাকে দিয়ে আসা উচিত। এদিকে নিজে যাওয়ার সাহস পাচ্ছিলাম না, আবার অন্য কারো হাতে দিয়ে যে পাঠাবো সেটাও ঠিক হবে না, কারণ ফাইলটাতে কোম্পানির কিছু সিক্রেট ইনফরমেশন আছে। তাই নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ওনার ড্রয়িং রুমে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম উনি দেয়ালে টাঙানো একটা ছবির সামনে দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে তার। ছবিটা দেখে মনে হলো ওনার বাবা মা হবে হয়তো। উনি কিভাবে যেন বুঝতে পারলো আমি দাঁড়িয়ে আছি। ছবিটার দিকে তাকিয়ে বলল, অজস্র পরিমাণ ড্রিঙ্কস করলেও আমার সেন্স একেবারে অস্বাভাবিক হয় না। আমি শুনে কিছু না বলে সোফার উপর ফাইলটা রেখে বেরিয়ে আসলাম। তখন ড্রাইভার এসে বলল, ম্যাডাম, স্যার আমাকে আপনাকে পৌঁছে দেওয়ার কথা বলেছে। এত কিছুর ভেতরে উনি এই খেয়ালটা রেখেছে। আমি বাসায় চলে আসলাম। মাকে কিছু বলতে পারলাম না। কি রে, আমি চিন্তা করে মরে যাচ্ছি, এত দেরি করলি কেন? অফিসে কাজ ছিল অনেক, তাই দেরি হলো। মা, আমি রুমে গেলাম, ভালো লাগছে না। মাহি, তুই ঠিক আছিস? কিছু হয়েছে? না মা, আমি ঠিক আছি, জাস্ট একটু টায়ার্ড লাগছে। তারপর আমি ঘরে চলে আসলাম। কোনো রকম ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। মা অনেকবার খেতে ডেকেছিল, আমি গেলাম না। মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে আর বারবার কানে ওনার সাথে কথাগুলো বাজছে। একটা কথাই বেশি ভাবছি আমি, উনি এটা কেন বললো আমার জন্য দেশে আসা? উনি কি আমাকে আগে থেকেই চিনতেন? কিন্তু কিভাবে? উনি তো থাকতেন জাপান, উনি বড় হয়েছেন ওখানে, তাহলে আমাকে কি করে আগে থেকে চিনবে? উনি কি নেশার ঘরেই বললো? তা কি করে হয়? উনি তো নিজেই বললো ড্রিঙ্ক করলে ওনার সেন্স ঠিক থাকে। নাকি এটা উনি নেশার ঘরেই বললেন? ধুর, আর ভাবতেই পারছি না, সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। ঘুমোতে চাইলাম কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। সকাল হয়ে গেল, আজ রাতে ঘুমটা ভালো হয়নি। উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে ভাবছি, হঠাৎ মা এসে বলল, তুই এখনো বসে আছিস রেডি না হয়ে? অফিসের সময় পার হয়ে যাচ্ছে তো, অফিস যাবি না? না, যাব না। কেন, কি হয়েছে? ছুটি নিয়েছিস? শরীর ঠিক আছে তো? না মা, এমনি ভালো লাগছে না। তুমি এত টেনশন নিও না তো, আমি একদম ঠিক আছি। মায়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ নিচে গাড়ি থামার শব্দ পেলাম। জানাল দিয়ে দেখলাম স্যারের গাড়ি। সর্বনাশ, উনি কি এখানে চলে আসলো? আমি এক দৌড়ে নিচে চলে আসলাম। তারপর দেখলাম ড্রাইভার নামলো। ম্যাডাম, স্যার আপনাকে নিয়ে যেতে বলেছেন। তোমার স্যারকে বলো আমি যাব না। ড্রাইভার স্যারকে ফোন দিয়ে বলল, কি রে, কে এসেছে আর তোর ফোন বাজছে? ধর। স্যার ফোন করেছে, আমি রিসিভ করলাম। 10 মিনিটের ভেতর অফিসে দেখতে চাই, খুবই আর্জেন্ট। আর যদি না আসো তাহলে আমি চলে আসব। আর আমি আসলে কি হতে পারে সেটা এখন একটু হলেও আইডিয়া করতে পেরেছো? ফোনটা কেটে দিল। যেভাবে থ্রেট করলো তাকে তো উনি অস্বাভাবিক কিছু করতেই পারে।
কিরে, কি সমস্যা? অফিসের বস তোর জন্য গাড়ি পাঠিয়েছে, আবার ফোন করে কি বলছে তোকে? মা, আমি ফিরে এসে সব কিছু বলবো, এখন যেতে হবে আমায়। আমি রেডি হয়ে অফিসে চলে গেলাম। আজকে আর মর্নিং জানানোর জন্য ওনার রুমে যাইনি আমি। উনিও আজকে আমাকে আর ডেকে পাঠাননি, আর আজকে একবারের জন্যও আমার দিকে তাকাননি। আমি বারবার ওনাকে লক্ষ্য করেছি, কেন যেন ওনার এই ব্যবহারটা আমি নিতে পারছি না। তারপর দেখলাম নীলাকে ওনার চেম্বারে যেতে। আমি ওদেরকে লক্ষ্য করছি, স্যার ওর সাথে অনেক ফ্রিভাবে কথা বলছে, অনেক হাসাহাসি করছে দুজন। আমার চেম্বারের দিকে উনি একবারও দেখছে না যে আমি ওনাদের দিকেই তাকিয়ে আছি। আমার একদমই এই দৃশ্যগুলো সহ্য হচ্ছে না। এখন যেটা করলো সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। স্যার ওকে ছোট্ট একটা গিফট বক্স দিল। দেওয়ার সময় উনি আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছিল। গিফট বক্স থেকে ঘড়ি বের করলো, সেটা উনি নিজে ওর হাতে পরিয়ে দিল। আমি চোখ সরিয়ে নিলাম। এটা একটু বেশি বেশি হয়ে গেল মনে হচ্ছে। নীলা বেরিয়ে এলো, ও আমার কাছেই আসছে। অনেক খুশি খুশি লাগছে ওকে। মাহি এক্সাইটেড হয়। আই অ্যাম সো হ্যাপি। এই দেখো, স্যার আমাকে এই ঘড়িটা গিফট করেছে, সেটা নিজেই পরিয়ে দিয়েছে। ঘড়িটা অনেক দামি ব্র্যান্ডের, তাই না? সুন্দর। এটা তোমাকে স্যার কি উপলক্ষে গিফট করলো? আমাদের কোম্পানি অনেক বড় একটা অর্ডার পেয়েছে আমাদের কাজের দক্ষতার জন্য, তাই স্যার খুশি হয়ে এটা দিয়েছে। তাহলে তো সবাইকে দেওয়া উচিত, তোমাকে একা কেন দিল? তা তো জানি না, মেবি স্যার আমার উপর ইমপ্রেসড হয়েছে। খুশিতে নাচতে নাচতে চলে গেল। একদিনে ইমপ্রেসড হয়ে গেছে, ঢং। যা খুশি করুক, আমার কি। কিন্তু আমি আর এখানে কাজ করব না, আজকে ছেড়ে দিব। রেজিগনেশন লেটার নিয়ে ওনার কাছে গেলাম। আসতে পারি? হুম। আমি আর চাকরিটা করতে চাচ্ছি না, দয়া করে আমার রেজিগনেশন লেটারটা গ্রহণ করুন। উনি আমার দিকে একদমই তাকাচ্ছে না। গ্রহণ করব, কিন্তু এখন নয়, সন্ধ্যার পর। কেন সন্ধ্যার পর কেন? আজকে সন্ধ্যায় আমার বাসায় একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি। সেদিনকার ওই জাপানিজ ক্লায়েন্টদের সাথে আমাদের অনেক বড় একটা ডিল ফাইনাল হবে, যেটার জন্য আমাদের কোম্পানি দেশে ফার্স্ট পজিশনে থাকবে। আর সেখানে তোমাকে প্রয়োজন হবে, তাই সন্ধ্যার পরেই তোমার লেটারটা গ্রহণ করে তোমাকে এখান থেকে মুক্ত করে দিব। ওনার মুখে কথাটা এইভাবে শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কিন্তু আমার তো খুশি হওয়ার কথা, উনি বা কেন আমাকে এভাবে কথাটা বলল? তার মানে উনি কি সত্যি? না না, এসব ভালোবাসা বলে কিছুই নেই, আমি এগুলো বিশ্বাস করি না। কি হলো, চুপ করে আছো কেন? হ্যাঁ, না কিছু নেই, এমনি। ঠিক আছে। চিন্তার জগৎ থেকে ফিরে তাকে উত্তর দিলাম। আজকে লাঞ্চে ছুটি দিয়ে দিব সবাইকে, সন্ধ্যায় চলে এসো। আসছি। আজকে তোমাকে সত্যিই মুক্ত করে দিব, আর এখানে আসতে হবে না। আমি চলে যাওয়ার পর বলল, আমার এমন কেন ফিলিং হচ্ছে, যেন মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলছি। যেমনই লাগুক, আমাকে আমার সিদ্ধান্তে অটল থাকতে হবে, দুর্বল হলে চলবে না আমার। আমি আর আজকে কোনো কাজ করতে পারলাম না। কোনোভাবে সময়টা পার করে দুপুরে বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা ঘরে চলে আসলাম। মাহি, তুই এমন সময় বাসায়? কোনো সমস্যা হয়েছে অফিসে? সকালেই বা কি হয়েছিল? তেমন কিছু না, আর্জেন্ট কাজ ছিল, তাই ডেকে পাঠিয়েছিল। তুই কিছু লুকাচ্ছিস না তো? তুই তো আমার কাছে কিছু লুকাস না, খুলে বল আমাকে, কি সমস্যা? আজ 2 দিন দেখছি তুই গভীর চিন্তায় ডুবে আছিস। সত্যি বলছি, কিছু হয়নি মা। আর শোনো, আজ সন্ধ্যায় স্যারের বাসায় যেতে হবে। জাপান থেকে কিছু ক্লায়েন্ট আসবে, অনেক বড় একটা ডিল ফাইনাল করার জন্যে। সে উপলক্ষে একটা পার্টি থ্রো করেছে উনি, সেখানে থাকতে হবে আমায়। আর তাই বলছি, ফিরতে একটু লেট হবে, তুমি টেনশন করো না। জাপান? এই জাপানেই আমার জীবনের সব থেকে সুখের স্মৃতি আর সব থেকে ভীতিকর স্মৃতি রয়েছে। কি বলে তুমি? কিছু না, তুই যা গোসল করে খেতে আয়। দাঁড়াও মা, তুমি কিছু একটা লুকাচ্ছ, সত্যি করে বলো তো মা। কি বললে তুমি? কি হলো বলো। বলছি, আমার আর তোর বাবার বিয়ের পর তোর বাবা আমাকে দেশে রেখে জাপান চলে যায় বিজনেসের ভিসায়। কিন্তু আমি একা থাকবো বলে একটা বেবি দিতে চেয়েছিল। তোর বাবা ভেবেছিল ওখানে যাওয়ার পর সুখবরটা শুনবে, কিন্তু তিনি নিরাশ হয়েছিল, কারণ কনসেপ্ট করতে পারিনি আমি। ওই দিকে ওখানে যাওয়ার পর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ওর, কোনো কিছু করতে পারছিল না, কোনো কাজও খুঁজে পাচ্ছিল না। তখন একজন প্রবাসীর সাথে দেখা হয় ওর, তাকে সব কিছু খুলে বলে। একটা সময় তার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় তোর বাবার।
উনি একটা ছোটোখাটো কাজের ব্যবস্থা করে দেন ওকে। ওনার নাম ছিল আশরাফ চৌধুরী। আশরাফ ভাইয়ের কথা আমি আজও ভুলতে পারবো না। সারা জীবন ঋণী হয়ে থাকবো ওনার কাছে। তারপর তোর বাবার আস্তে আস্তে কিছু পুঁজি বৃদ্ধি হয়। তখন আশরাফ ভাই ওকে প্রস্তাব দেয় দুজনে একসাথে একটা বিজনেস শুরু করবে। তোর বাবাও রাজি হয়ে যায়। একটা সময় বিজনেসটা অনেক বড় হয়। সেখানে অনেক বাঙালি কাজ সুযোগ পায়, কিছু চাইনিজও সেখানে জয়েন করে। এইভাবে তোর বাবা দেশে আসলে আমার জন্য অনেক চেষ্টা করলাম আমরা, কিন্তু কোনোভাবে ভেবে নিতে পারলাম না। ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল তোর বাবাকে আমার যে সমস্যা সেটা ঠিক হবে শুধুমাত্র ওর সাথে একটানা 6 মাস থেকে 1 বছর একসাথে থাকতে পারলে। তাই ও ঠিক করলো আমাকে ওখানে নিয়ে যাবে। আমি ওখানে যাওয়ার পর আশরাফ ভাইয়ের ফ্যামিলিও আমাদের কাছে চলে আসলো। আমরা সবাই একসাথে থাকা শুরু করলাম। তার ঠিক 7.5 মাস পর তুই আমার গর্ভে এলি। অনেক খুশি হয়েছিলাম আমরা। তুই হওয়ার পর তোর বাবা বিজনেসে অনেক সাফল্য আসতে শুরু করলো। আমার নামের প্রথম অক্ষর দিয়ে তোর বাবা তোর নাম রাখলো মাহি। অনেক ভালো যাচ্ছিল সময়গুলো। আশরাফ ভাইয়ের একটা ছেলে ছিল, ভারী মিষ্টি ছিল। ও সব সময় তোর সাথে থাকতো। তোদের দুজনের আমিই দেখাশোনা করতাম। আশরাফ ভাইয়ের বউও বাইরে চাকরি করতো, তাই আমাকেই দেখতে হতো ওকে। ও খুব বাধ্য ছিল আমার, মামনি বলে ডাকতো আমাকে। ওর যখন 11 বছর বয়স তখন তোর বাবা আর ওর বাবা ঠিক করলো তুই বড় হলেই তোকেই ওনার ছেলের বউ করবে। আস্তে আস্তে সুখের সময়গুলো পার হয়ে যাচ্ছিল। তোর বাবা ভেতরেও অনেক পরিবর্তন আসতে শুরু করলো। অনেক রাত করে বাড়ি আসা, আমার সাথে সবসময় ঝগড়া করা, এমনকি কিছু কিছু রাত বাড়িতেও আসতো না। এদিকে ওদের বিজনেসেও অনেক প্রবলেম শুরু হলো। মা প্লিজ, আর ভালো লাগছে না শুনতে। ওই লোকটার কোনো কথাই আমার শুনতে ইচ্ছে হয় না। এবার চুপ করো তো, আমি আর শুনবো না। আমি কি বলতে চেয়েছি তুই তো শুনতে চাইলেই। হ্যাঁ, এখন আমার সোনার স্বাদ মিটে গেছে। গোসলে গেলাম আমি। কিন্তু একটা বিষয় আজও আমার কাছে অজানা। সেদিন আশরাফ ভাই কিভাবে জানতে পারলো যে আমরা বিপদে পড়েছি, আর কি বলতে চেয়েছিল আমাকে? ওই দিন রাতে আশরাফ ভাইকে ওপরওয়ালা না পাঠালে আমি মাইকে নিয়ে আর বেঁচে ফিরতে পারতাম না দেশে। একাই কথাগুলো ভাবছিল। ইস, মাহি যদি একবার পুরো কথাগুলো শুনতো তাহলে আজকে ওর কাছে অনেক কিছুই পরিষ্কার হয়ে যেত। আর বিরক্তিকর নিয়ে কথাগুলো না শুনলে এটাও ওর খেয়ালে আসতো যে আসফিও জাপানে থাকতো। মা খেতে দাও, খিদে পেয়েছে। আমি খাবার বেড়েছি, তুই আয়। আমি খাওয়া শেষ করে বসে একটু টিভি দেখছিলাম, মুডটা ভালো করার জন্যে। দেখতে দেখতে কখন যেন সোফায় ঘুমিয়ে পড়েছি। সন্ধ্যা হয়ে গেছে, মা ডাকাডাকি করছে। তোর নাকি বাড়িতে যাওয়ার আছে? তো রেডি হবি কখন আর যাবি কখন? কটা বাজে দেখেছিস? মা তুমি আমার আরো আগে ডাকবে না? অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমি তো তোকে কখনো থেকেই রাখছি, তাড়াতাড়ি আয়। আমি গিয়ে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে একটা ড্রেস পরলাম। সাজার সময়ও নেই আর মুডও নেই, তাই না সাজার মতো করে সেজে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখলাম আজকে তো কালকের থেকেও আরো বেশি জাঁকজমক করে সাজিয়েছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি। ভেতরে ঢুকে দেখলাম অফিসের সবাই চলে এসেছে, শুধু আমিই লেট। ওনাকে কোথাও দেখছি না। উনি কোথায়? বলতে বলতেই হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালেন। আমার পা থেকে মাথা অবধি দেখছেন। এভাবে কি দেখছে বুঝতে পারলাম না। আমি নিজেকে একবার ভালো করে দেখলাম, কোনো সমস্যা আছে নাকি? কই, কোনো সমস্যা তো নেই। তাহলে উনি এভাবে রেগে তাকিয়ে আছে কেন? এটা কিভাবে এসেছো তুমি? কোনো চয়েস নেই তোমার? এতটা আনস্মার্ট কেন তুমি? কোথায় কিভাবে আসতে হয় জানো না? মানে কি, আমি খ্যাত? কি সমস্যা আছে এখানে? কি খ্যাত মিন? উনি তো আবার ভদ্র মানুষ, এগুলো বোঝে না। খ্যাত মিন হচ্ছে, কি বলি, খ্যাত মানে হচ্ছে আনস্মার্ট। ও তাই বলো? কি মুখের ভাষা। যাই হোক, এখানে দাঁড়াও, আমি আসছি। নিজে যেন প্রাইম মিনিস্টার। কিছুক্ষণ পর দুজন মহিলা আসলো। ভেতরে যাব মানে? কোথায় যাব, কেন যাব? রেডি মানে? আমি তো রেডি। আমি কোথাও যাব না, তোমরা যাও। এটাকে রেডি বলে? সবাইকে দেখো আর নিজের দিকে দেখো তাকিয়ে। একটা পার্টিতে আসার জন্য কতটুকু সাজগোজ প্রয়োজন সেটাও তোমার জানা নেই। ওনার জন্যই তো আমার সাজগোজের মুড নষ্ট হয়ে গেছে। অসহ্য। এই শুনুন, আমি যাব না যাব না যাব না। আমি এইভাবেই অনেক কমফোর্ট ফিল করছি। বাড়িতে বাইরে থেকে অনেক গেস্ট আসবে, আর তাদের সামনে তুমি আমার বিয়ে হয়ে যদি এরকম তোমার ভাষায় খ্যাত হয়ে যাও, তাহলে আমি সেটা মেনে নিব না। তাই ভালোভাবে বলছি, ওদের সাথে যাও।
হাত ধরে টেনে দূরে নিয়ে গিয়ে বলল, ওনার কথাগুলো শুনে আমি অনেক ইনসাল্ট ফিল করছিলাম। আমি মোটেও খ্যাত না, তো এক প্রকার বাধ্য হয়ে ওদের সাথে গেলাম। ওরা আমাকে একটা রুমে নিয়ে আসলো। রুমটা বেশ বড়। ওরা একটা গর্জিয়াস শাড়ি পরাতে আসলো আমায়। এটা কি শাড়ি কেন? আমি এইসব শাড়ি টাড়ি পরতে পারবো না। এগুলো উনি একটু বেশি বেশি করছে না? বেশ কিছুক্ষণ পর আয়নায় নিজেকে দেখলাম। তোমরা এটা কি সাজিয়েছো? সাজ দেখে তো মনে হচ্ছে আজকে আমার বিয়ে। আমি ওদের এভাবে সাজিয়ে দিতে বলেছি। এ কি, নেকলেসটা কোথায়? কি হলো, তোমাদের কাছে একটা নেকলেস দিয়েছিলাম ওকে পরানোর জন্য, সেটা কোথায়? শাট আপ, যাও এখান থেকে, তোমাদের আর কিচ্ছু করতে হবে না। উনি একটা নেকলেস বের করলো বক্স থেকে। এ কি, এটা তো ডায়মন্ড নেকলেস। এটা কেন উনি আমাকে পরাবে? উনি ওটা নিয়ে আমার কাছে আসছে। আমাকে যখন পরাতে আসলো আমি পিছু সরে আসলাম। আমি এটা পরতে পারবো না। কেন পরাচ্ছেন এটা আমায়? আচ্ছা, তোমার কি সব বিষয় নিয়ে ঝামেলা না করলেই হয় না? পড়তে বলেছি পড়বা, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না আমি। এটা বলে ওর হাত ধরে টেনে পরিয়ে দিলাম। এটা পরে ওকে এখন পরিপূর্ণ লাগছে। যাও, এখন বাইরে যাও। এটা কি খুব দরকার ছিল? আজব মানুষ একটা। আমি বাইরে আসলাম। সবাই ডান্স করছে, আমি ওদের নাচ দেখছি দাঁড়িয়ে। মুড ঠিক থাকলে এতক্ষণ আমিও গিয়ে নাচা শুরু করে দিতাম। উনি আমার পাশে এসে দাঁড়ালো। কি, নাচতে ইচ্ছে করছে? না, আমি চলে আসলাম ওনার কাছ থেকে। উনি সামনে চলে গেল। আরে মাহি, তোমাকে তো অসাধারণ লাগছে। মনে হচ্ছে আজকেই বিয়ে করে ফেলি। চুপ করো তো, কি বলছো এসব? সত্যি বলছি। আচ্ছা, কমপক্ষে একটা সেলফি তো নিতে দাও। আমি হঠাৎ সামনে খেয়াল করলাম উনি আমার দিকে রেগে তাকিয়ে আছে, আর আসিফের দিকে যেভাবে তাকাচ্ছে তাতে তো মনে হচ্ছে বেচারাকে আজকেই গোরস্থানে পাঠাবে। আমি ভয়ে আসিফকে বললাম, না থাক, কোনো প্রয়োজন নেই, ওইদিকে চলো, সবার সাথে গিয়ে কথা বলি। আমি সবার সাথে কথা বলছি, হাসাহাসি করছি। আসিফ আমার পাশেই দাঁড়িয়েছিল। ওনার দিকে চোখ পড়লো, উনি এইদিকেই আসছে। ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। এসে সবার সাথে একটু কুশল বিনিময় করলো সে। মাহি, আমার সাথে এসো। আমি গেলাম। অনেক হাসাহাসি করেছেন, এবার চলেন আমার সাথে, ওরা চলে এসেছে। তারপর আমরা ওদের সাথে কথা বললাম, তারপর ডিলটাও কমপ্লিট করলাম। আমি ওদের সাথে কথা বলছি, উনি চলে গেলেন। অ্যাটেনশন গাইজ, আমার এই পার্টিতে আসার জন্য সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস। আজকের এই পার্টিটা দুটো অনারে দেয়া। একটা তো আপনারা আগে থেকেই জানেন, আর আরেকটা কারণ আছে, সেটা হলো আজকে আমি আপনাদের সকলের সাথে আমার লাইফ পার্টনারের পরিচয় করিয়ে দেব। ইনফ্যাক্ট তার সাথে আজকে আমার এঙ্গেজমেন্ট। ও, লাইফ পার্টনারও খোঁজা হয়ে গেছে? আর আমার সাথে কি নাটকটাই না করলো? উনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? নিশ্চয়ই চমকে গেছো, আরও চমকাবে, ধৈর্য ধরো। ছেলে মানুষ জাতটাই খারাপ। কি ব্যাপার, উনি আমার দিকে এগিয়ে আসছে কেন? আজ থেকে সবাই জানবে মাহি শুধু আশফির। আমি ওর কাছে এসে হাত ধরে সবার সামনে নিয়ে এলাম। ও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ওকে নিয়ে সবার সামনে দাঁড়ালাম। আমি স্বপ্নেও ভাবিনি উনি আমার সাথে এটা করবেন। এর জন্যেই উনি আমাকে বলেছিল আমাকে আর অফিসে আসতে হবে না। উনি ওনার সবটুকু লিমিট ক্রস করেছে, আমাকে না জানিয়ে এত কিছু করে ফেলেছে। এর ফল কি মারাত্মক হবে সেটা ওনাকে আমি এখন বোঝাবো। মাহি, হাতটা দাও। কি হলো, হাতটা দাও। মাহি, সবাই তাকিয়ে আছে, হাতটা দাও বলছি। উনি নিজেই আমার হাতটা নিয়ে পরিয়ে দিতে চাইলো। আমি হাতটা সরিয়ে নিলাম। যথেষ্ট হয়েছে, আপনি একদম আপনার সীমার বাইরে চলে এসেছেন। কি ভেবেছেন? হ্যাঁ, কি ভেবেছেন আপনি? আপনার সব কিছু আমি মুখ বুজে সহ্য করব? আপনি কিভাবে ভাবলেন আপনাকে আমি বিয়ে করব? সবসময় সবকিছু মেনে নিয়েছি বলে এটা ধরে নিলেন যে আমি আপনার প্রতি উইক হয়ে পড়েছি? কি দারুণ আপনার ভাবনা, বাহ! মাহি, তুমি কিন্তু আমাকে সবার সামনে অপমান করছো, সবাই দেখছে। থামুন আপনি। আপনার কোনো অপমান বোধ আছে নাকি? থাকলে আজকে এটা করার সাহস পেতেন না? এটা করার আগে অন্তত দুবার ভাবতেন। আপনাদের এই 2 দিনের প্রেম ভালোবাসা নেওয়ার জন্যই আমাদের জন্ম, তাই না? যেদিন ফুল থেকে মধু নেওয়া হয়ে যাবে সেদিন আবার ছড়ে ফেলে দিবেন, তারপর আবার হয়তো নতুন ফুল গ্রহণ করবেন। এটাই তো আপনাদের রীতি। একটা কথা ভালো করে জেনে নিন, আমি আপনাদের ছেলেদেরকে না এই মিথ্যে বিয়ে প্রেম ভালোবাসার নাটকে কখনোই ভুলবো না। কথাগুলো বলে ওনার বাসা থেকে বেরিয়ে আসলাম। কি বলে গেল এই মেয়েটা? আসিফের মতো ছেলেকে পাওয়ার জন্য সব মেয়েরা পাগল, আর এ কি সব বলে গেল? আসিফ চুপ করে দাঁড়িয়ে শুনলো। ও তো চুপচাপ অপমান সহ্য করার ছেলে না।
আশফিক ঘরে গিয়ে দরজাটা আটকে দিল। বাইরে থেকে শুধু ভাঙচুরের শব্দই আসছিল। অনেক আগেই ওনার জায়গাটা বোঝানো উচিত ছিল আমার। বাসায় চলে আসলাম। মা আমাকে এই পোশাকে দেখে অনেক প্রশ্ন শুরু করলো। আমি আর মায়ের থেকে কোনো কিছু গোপন রাখতে চাই না, তাই মাকে আজকের সব ঘটনা খুলে বললাম। ছেলেটা তোকে কিছু না বলে কাজটা ঠিক করেনি, তবে তুইও সবার সামনে এভাবে অপমান করে ঠিক করিসনি। কিন্তু আজ না হয় কাল তোকে তো বিয়ে করতে হবে। সারা জীবন তো আর এভাবে থাকা সম্ভব নয়, তাই না? না মা, কোনোদিনও এটা সম্ভব না। সম্পর্ক, বিয়ে, ভালোবাসা এগুলো আমি বিশ্বাস করি না। তাই বললে কি হয়? পৃথিবীটা তো এইগুলোর ওপরেই টিকে আছে। তাই যদি হয় তাহলে তোমার সাথে কেন এমন হলো? কেন তুমি সারা জীবন একা থেকে গেলে? ওই লোকটা তোমাকে ভালোবেসেছিল, তাহলে সে কেন তার স্ত্রী কন্যাকে ছেড়ে অন্য একটা মহিলার সাথে? মাহি, চুপ কর। মাফ করে দিও মা, কথাগুলো এভাবে বলতে চাইনি। ছোটবেলা থেকে তোমাকে এভাবে দেখে সবার মুখে ওই লোকটার কথা শুনে আমার পুরুষ জাতির উপর থেকে ঘৃণা উঠে গেছে। এমন কোনো রাত যায়নি তুমি কাঁদোনি। সমাজের মানুষ তোমাকে নানা রকম কথা বলেছে। এরপর আমার আর এদের উপর কোনো বিশ্বাস নেই। আমি ঘরে চলে আসলাম। অনেকক্ষণ পর ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরে গেলাম। আজকে রাতে মায়ের কাছেই ঘুমাবো। মায়ের কোলে মাথা রাখলাম। আজকে অনেক কান্না করতে ইচ্ছে করছে আমার। মাহি, আমি জানি তোর কতটা খারাপ লাগছে। নিজেকে শান্ত কর। আয়, তোকে ঘুম পাড়িয়ে দিই। পরের দিন দুপুরে। মাহি, আমার ওষুধগুলো ফুরিয়ে গেছে, সামনের মোড়ের দোকান থেকে একটু এনে দে মা। ওষুধ ফুরিয়ে গেছে সেটা আগে বলবে তো। যাচ্ছি। আজকে ফ্রাইডে, ভেবেছিলাম মাকে নিয়ে ঘুরতে বের হব, তার হলো না। দোকানে ঔষধ আনতে গেলাম। রাস্তার পাশে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটা থেকে অনেক জোরে গানের আওয়াজ আসছে। পিকনিকে যাচ্ছে হয়তো। ওষুধ কিনে যখন ফিরছিলাম তখন গাড়ির ভেতর দুই একটা ছেলে আমাকে দেখে কি যেন বলা বলি করছিল। আমি গাড়িটাকে ক্রস করে তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। হঠাৎ তিনটা ছেলে গাড়ি থেকে নেমে রাস্তার মাঝেই সবার সামনে আমায় জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল। একটা বাসার সামনে থেমে ছোট্ট একটা ঘরে নিয়ে গেল। আমার মুখটা বেঁধে দিয়েছিল। অনেক অনেক ছাটাছাটি করছি আর মনে মনে আল্লাহকে ডাকছি এত বড় সর্বনাশ যেন না হয় আমার। রুমে নিয়ে আমায় তালা দিয়ে আটকে রেখে গেল। পালানোর চেষ্টা করলাম, পারলাম না। রাত হয়ে গেল। ফ্লোরে বসে কাঁদছি আমি। ঘরটাও খুব অন্ধকার হয়ে আছে। হঠাৎ দরজাটা কেউ খুললো। ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি উঠে দাঁড়ালাম। অন্ধকারে মুখটাও দেখতে পাচ্ছিলাম না। আমি দৌড়ে পালাতে গেলাম। আমাকে ধরে গা থেকে ওড়নাটা ফেলে দিল। তারপর দেয়ালের সাথে মিশিয়ে দু হাত চেপে ধরে আমাকে ঠোঁটে স্পর্শ পেলাম। অনেকক্ষণ ধরে এভাবে আটকে রেখেছিল আমায়। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল, কিছু বলতেও পারছিলাম না। সে আমার মুখে ঘাড়ে এভাবেই স্পর্শ করে যাচ্ছিল। তারপর সে নিজেই আমায় ছেড়ে দিয়ে সামনে দাঁড়ালো। সে হাঁপাচ্ছিল, আমি তার নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম। আমি আবারও পালানোর চেষ্টা করলাম। সে আমার হাত ধরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর সে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। আমি চিৎকার করে কান্না শুরু করলাম। অনেক রাত হয়ে আসছিল, তার উপর ঘরটাও অন্ধকার। একা একা বসে আছি, খুব ভয় লাগছিল। হঠাৎ রুমের বাইরে থেকে কেউ বলল, ভয় পাবেন না, আমি পাশেই আছি। কথাটা শুনে অবাক হব নাকি ভয় পাবো বুঝতে পারছি না। কণ্ঠ শুনে মনে হলো মুখে কিছু চেপে ধরে কথা বলল। আমি কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। মুখে আলো পড়ে ঘুমটা ভেঙে গেল। দেখলাম দরজা খোলা, সকালের রোদ চোখে এসে পড়েছে। আমি কিছু না ভেবেই দৌড়ে বেরিয়ে আসলাম। আশেপাশেও কেউ ছিল না। বাসায় এসে পৌঁছালাম, দেখলাম মা সোফায় বসে কাঁদছে। আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে আদর করা শুরু করলো। আমিও কাঁদছিলাম। মাকে সব বললাম। মা কেঁদেই যাচ্ছে। এলাকার সবাই জেনে গেছে এই ঘটনাটা। নানা রকম কথা বলছে, আমাকে দেখতে আসছে। সবার কথা একটাই, আমাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। আমি শুধু ঘরের দরজা আটকে কান্না করছি। মা আমাকে শান্ত করার চেষ্টা করছে, আর আমি ভাবছি এরকমটা কেন করলো আমার সাথে, সে কে ছিল। জীবনটা এলোমেলো হয়ে গেল। নিজেকে বহু কষ্টে শান্ত করলাম। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।